বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজির পঞ্চম পর্বের ছাত্রছাত্রীদের আজকের ছাত্রছাত্রীদের ক্লাসের বিষয় হলো লেজার ইন মেডিকেল ফিল্ড। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইনস্ট্রাক্টর ইলেকট্রোমেডিক্যাল মোহাম্মদ মাহমুদুল হাসান সুমন, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস শুরু হবে। আগে গত প্রথম দুইটা অধ্যায় ক্লাস হয়ে গেছে। আশা করি সকলে বুঝতে পারছো ক্লাসটা। আজকের ক্লাসটা একটু অন্যরকম, পাওয়ার পয়েন্টে নেওয়ার চেষ্টা করতেছি। আর অল্প একটু মানে যে আমার যে মেইন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা সেটা খুঁজে পাচ্ছি না, যদিও সামনে যেটা পাইছি সেটা নিয়ে করতেছি। আর বাকিটা আমি তোমাদেরকে মুখে বলে দিব। তোমরা বই নিয়ে সাথে বসে যাও। সরি, আজকের হলো অধ্যায় 2 এর নাম হলো লেজার রেজোনেটর এবং এর এনার্জি বন্টন। আজকের আলোচ্য বিষয় হলো রেজোনেটর সম্পর্কে ধারণা লাভ করা, তারপরে অস্থায়ী রেজোনেটর কি, লেজার গেইন সম্পর্কে ধারণা লাভ করা, লেজার গেইনের প্রকারভেদ কী কী তা জানা, অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ রেজোনেটর মোড সম্পর্কে ধারণা লাভ করা, গজিয়ান বিম বিস্তার সম্পর্কে ধারণা লাভ করা, দৃঢ়তার মানদণ্ড, তারপর পরমাণুর শক্তি স্তর, 3 স্তর ও 4 স্তর বিশিষ্ট লেজার সম্পর্কে ধারণা লাভ করা, বোল্টসম্যান বন্টন সম্পর্কে ধারণা লাভ করা। এখানে সবগুলো মানে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন নাই, আমার অল্প কয়েকটা এখানে প্রেজেন্টেশন করা আছে, বাকিগুলো আমি মুখে বলে দেব, তোমরা আশা করি বোঝার চেষ্টা করো। প্রথমেই যেটা আসছে সেটা হলো রেজোনেটর। মানে আগের 2 ক্লাসে রেজোনেটর সম্পর্কে তোমরা অবশ্যই ধারণা পেয়েছো। রেজোনেটরটা কি? রেজোনেটরটা একটা হলো দর্পণ বিশেষ বা আয়না, বিশেষ দর্পণ বা বিশেষ আয়না, যার কাজ হয়েছে লেজারের যে লসটা হয় সেই লসটাকে মেকআপ করা বা অ্যাডজাস্ট করা। কীভাবে? এই লেজার যখন স্বতঃস্ফূর্ত নিঃসরণের শুরু হয় পরমাণু এবং ফোটনের, তখন কি এই ফোটনগুলা মাধ্যম থেকে বাহিরে ছিটকে সরে যায়। এই ছিটকে সরে যাওয়ার ফলে কি হয়, ভিতরে যে ফোটনের হ্রাস ঘটে, এই হ্রাস ঘটার ফলে এর এনার্জি লস হয়ে যায়। এখন এই রেজোনেটর কি করে, যেহেতু এটা আয়না, এর প্রতিফলক আলোকে, মানে আয়না সবসময় আলোর প্রতিফলন ঘটায়। ফোটন কণাও যেহেতু এটা আলোর কণাই বলা হয়, সেই এটাকে কী করবে, এই রেজোনেটরে প্রতিফলিত হয়ে আবার পূর্বের যে মাধ্যমে ফিরে যাবে। এর মাধ্যমে কি লেজারের লসটা কমানো হয়। এখন বইয়ের যে সংজ্ঞাটা দিছে সেটা কি ক্যাভিটি দ্বারা। ক্যাভিটি মানে যে আমি যে তোমাদের ক্লাসে বলছিলাম গত ক্লাসে, যে একটা রিফ্লেক্টর পূর্ণ একটা আবদ্ধ বক্স থাকবে, মানে এই বক্সটাকেই বলা হয় ক্যাভিটি। এই বক্সটাকেই বলা হবে ক্যাভিটি। এখন ক্যাভিটি কর্তৃক বা ক্যাভিটি দ্বারা সৃষ্ট লেজার লসকে সমন্বয় করে, মানে লেজার লসকে সমন্বয় করে লেজার নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াকে রেজোনেটর বলে। বিশেষ মোডের জন্য লস কম এবং অবাঞ্ছিত মোডের জন্য লস বেশি হয়। আসলে তোমরা বুঝতে পারতেছো যে কি বলছে, যে ক্যাভিটি দ্বারা সৃষ্ট লেজার লসকে সমন্বয় করে। সমন্বয় কিভাবে করবে? ওই যে লসটা বাহিরের দিকে, লেজার ফোটনটা বাহিরের দিকে চলে যাবে, সেটা রেজোনেটরে রিফ্লেক্ট হয়ে আবার মাধ্যমে ফিরে আসবে। এবার যে লসটা হলো সেটা আবার কেউ ফিরে আসলো, মানে অ্যাডজাস্ট করলো। ফলে রেজোনেটরের মাধ্যমে কী করতে হবে, লেজারের লস কমাইতে হবে। অবাঞ্ছিত মোডের জন্য লস বেশি হয়, আবার বিশেষ মোডের জন্য লস কম হয়। দেখো বইয়ে 3টা চিত্র দেওয়া আছে, যেমন ফোটন, 3 ফোটনস, 9 ফোটনস, 27 ফোটনস। তার মানে কি হলো, এর মধ্যে 3টা ফোটনকে সে কী করবে, মাধ্যমের ভিতর যখন আবার চলে যাবে বাইরে থেকে, ও রেজোনেটরে রিফ্লেক্ট হয়ে আবার আইসা ধাক্কাধাক্কি করবে ভিতরে মাধ্যমে, তখন কি এর থেকে আবার 3 গুণ, মানে বর্গ যে করলে যেটা আসে সেটা 3 থেকে আসবে 9, 9-এর 3 গুণ হলো 27 ফোটন। এভাবে ফোটন নির্গত হয়। আচ্ছা, তাহলে নেক্সট হলো রেজোনেটর। অস্থায়ী রেজোনেটরটা কি?
অস্থায়ী রেজোনেটর হলো আলোক রশ্মি রেজোনেটর অক্ষ হতে ক্রমাগত বের হতে থাকে যতক্ষণ পর্যন্ত একত্রিত ছোট উত্তল দর্পণ সরে যায়। এই রেজোনেটর হতে প্রাপ্ত আউটপুট বিম বলয় সদৃশ্য আকারের হয় এবং ছোট আয়নার দ্বারা মাঝখানে ছিদ্রযুক্ত হয়। মাঝখানে যে ছিদ্রযুক্ত হয় এই ছিদ্রপথে লেজারটা বের হয়ে যায়। কথা বুঝতে পারছো সবাই? মানে এটা একটা আয়না বা দর্পণ থাকবে, উত্তল দর্পণ। উত্তল দর্পণ কারণ হলো উত্তর মাঝখানটা একটু উঁচু আর দুই পাশটা হলো একটু ঢালু। উত্তল দর্পণ সকলেই চেনো। যদি অর্ধচন্দ্রাকার চাঁদ আঁকা হয়, চাঁদের যে এক পাশে যেটা পিঠ পাশটা হলো উত্তল দর্পণ, আর ভিতর পাশ যেটা পেটের দিকে যেটা বলা হয় সেটা হলো অবতল দর্পণ। তাহলে উত্তল দর্পণের ঠিকই থাকে, উঁচু থাকে, মাঝখানটা উঁচু থাকে। এখন আর দুই দিকে হলো ঢালু থাকে। এখন এই ফোটনটা এটা রিফ্লেক্ট হয়ে আবার রেজোনেটর বা প্রতিফলক হয়ে আবার পুনরায় মাধ্যমে চলে আসে। আর এই মাঝখানে কি থাকবে? ছোট একটা ছিদ্র থাকবে। এই ছিদ্র পথেই আমাদের কাঙ্ক্ষিত লেজারটা বাইরে নির্গত হবে। এটা হলো অস্থায়ী রেজোনেটর। এখন তারপর হলো টপিক হলো লেজার গেইন কয় প্রকার ও কী কী। লেজার দুই ধরনের লেজার গেইন পাওয়া যায়। গেইনটা কি? গেইনটা হলো কোনো কিছুর মানে আমি যদি ইনপুট কোনো কিছুর ডিভাইসের ইনপুটে দিলাম এবং এই ইনপুট থেকে সে কি এটাকে আউটপুটে পরিণত করবে। তার দুইটা অংশ, আমি ইনপুট যেটা দিলাম আউটপুটে কিন্তু সেটা পাবো না, হয় তার কম পাবো বা বেশি পাবো বা অন্য কিছু পাবো। এখন গেইনটা হলো এই আউটপুটকে যদি আমি ইনপুট দ্বারা ভাগ করি তাহলে যে রেশিওটা পাওয়া যায় সেটাই হলো গেইন। এখন যদি পাওয়ার গেইন হয় তাহলে আউটপুট পাওয়ার ভাগ ইনপুট পাওয়ার, সেটা হবে পাওয়ার গেইন। যদি কারেন্ট গেইন হয় তাহলে আউটপুট কারেন্ট ভাগ ইনপুট কারেন্ট, সেটা হবে কারেন্ট গেইন। তারপরে আউটপুট ভোল্ট, এগুলো দরকার নেই আমাদের, গেইনটা বুঝলেই হলো। লেজার গেইন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সম্পৃক্ত গেইন। সম্পৃক্ত গেইনকে ছোট সিগন্যাল গেইনও বলা হয়। এই গেইন অতি ক্ষুদ্র ইনপুট সিগন্যালের ক্ষেত্রে প্রযোজ্য। আবার অসম্পৃক্ত গেইন কি? অসম্পৃক্ত গেইনে পরমাণুকে উত্তেজিত অবস্থায় পাম্প করা হলে ফোটন নির্গত হয় না। পরমাণু এই উত্তেজিত অবস্থায় স্বতঃস্ফূর্ত নিঃসরণ দ্বারা বাইরে বের হয়। আর বোধহয় পাওয়ার পয়েন্ট নাই। এখন আমি চলে আসতেছি পরের যে টপিকস, সেটা হলো সার্কুলেটিং পাওয়ার। পরের টপিকসটা হলো আমাদের, আমি প্রথম দিকে চলে আসি। সার্কুলেটিং পাওয়ার আছে। সার্কুলেটিং পাওয়ারটা কি? এটা দুইটা রেজোনেটরের মধ্যবর্তী এলাকায় যে এই ফোটন কণাগুলো এর মানে চলাচল করে বা লাফালাফি করে বা ধাক্কাধাক্কি করে, এই স্থানটা হলো এই দুইটা রেজোনেটরের মধ্যবর্তী স্থান। কথা বোঝা গেছে? এই দুইটা রেজোনেটরের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে এখানেই সকল ফোটন এখানে ধাক্কাধাক্কি করে, এদিক ওদিক লাফালাফি করে, বা এখানেই স্বতঃস্ফূর্ত নিঃসরণ ঘটে। তাহলে এই ফোটনগুলো কি করবে? লাফালাফি করতে করতে একটা সময় কি হয়, তো এনার্জি বৃদ্ধি পেতে থাকে। তো একটা সময় এনার্জি বৃদ্ধি পেতে থাকে, কিছুটা এনার্জি বা পাওয়ার এখানে কি হয়, এটা স্থির অবস্থানে পৌঁছে যায়। মানে এটার কোনো পরিবর্তন হয় না, স্থির অবস্থায় পৌঁছে যায়। মানে এটা লাফালাফি করে না, মানে লাফালাফি করতে করতে ওখানে পাওয়ার সঞ্চিত হয়, সঞ্চিত হলে এটা স্থির অবস্থায় চলে যায়। এর ফলে কি নির্দিষ্ট পরিমাণ পাওয়ার আয়নার মধ্যে বিস্তার করে। এটা আয়নার ভিতরে এই পাওয়ারটা বিস্তার করে। তো এই পাওয়ারটাকেই বলা হবে সার্কুলেটিং পাওয়ার। আবার বলি, যখন দুইটা রেজোনেটরের মধ্যবর্তী স্থানে অনেকগুলো ফোটন কি করবে, লাফালাফি করবে বা ধাক্কাধাক্কি করবে, তখন কি হবে, এখানে পাওয়ারের মানে অল্প অল্প পাওয়ারের সৃষ্টি হবে। এই পাওয়ারটা কি আস্তে আস্তে পরিমাণে বাড়তে থাকবে, এটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট পর্যন্ত বৃদ্ধি পাবে। এই পাওয়ারটাকেই বলা হবে সার্কুলেটিং পাওয়ার। কিন্তু এটা স্থির বলা হলে বাস্তবে কিন্তু এগুলো আসলে স্থির নয়। কারণ যখন লেজারের রশ্মি নিঃসরণ হবে তখন এই পাওয়ারটাই লেজার রশ্মি আকারে বাইরে নির্গত হবে। তার মানে এটা স্থির বলা হলেও আসলে কিন্তু স্থির নয়। আবার কিছু পাওয়ার আয়নার আঘাতে সময় লস হয়, আয়নার আঘাতের সময় কিছু পাওয়ার এখান থেকে লস হয়। আচ্ছা, তারপরে টপিক্সের আসি, সেটা হলো
রিল্যাক্স রিল্যাক্সেশন অসিলেশন বলতে কি বোঝায়? এখানে অনেকগুলো লেজারের আউটপুট বিশেষ করে কঠিন অবস্থায় লেজার রিল্যাক্সেশন অসিলেশনের মাধ্যমে প্রদর্শন করা যায়। এক্ষেত্রে লেজার এনার্জি পপুলেশন ইনভার্সন ও অপটিক্যাল ফিল্ডের দুইয়ের মধ্যবর্তী জায়গায় অসিলেট করতে থাকে। যেহেতু লেজার আউটপুট সরাসরি সার্কুলেটিং পাওয়ারের সমানুপাতিক, মানে সার্কুলেটিং পাওয়ার যতটুকু হবে লেজারও নিঃসরণ লেজারের আউটপুট সেটা সমানুপাতিক, তত বেশি হবে, আর কম হলে কম হবে, মানে সমানুপাতিক। এই রিল্যাক্সেশন অসিলেশন লেজারের অভ্যন্তরে আউটপুট বিমের ওঠানামা প্রদর্শন করে। আচ্ছা, এখন এখানে একটা টার্ম চলে আসছে পপুলেশন ইনভার্সন। এটা একটু পরেই এই টার্মটা আসবে, তখন এটাকে বলবো। তারপরে আছে হলো অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য রেজোনেটরের মোট। বইয়ে অনুপ্রস্থ রেজোনেটর মোট কোথায়, এটা খুঁজে পেলাম না আমি। এখানে দেওয়া আছে অনুদৈর্ঘ্য মোট। অনুদৈর্ঘ্য মোটটা কি? লেজার রেজোনেটরের জমাকৃত এনার্জি স্প্যাটিয়াল পরিবর্তন শুধুমাত্র লেজার অক্ষের আড়াআড়িভাবে নয়, বরং দৈর্ঘ্যভাবেও পরিবর্তন হয়। তার মানে অনুপ্রস্থটা হবে বোধহয় আড়াআড়িভাবে পরিবর্তন হবে, কিন্তু এই দৈর্ঘ্য বরাবর পরিবর্তন আড়াআড়ি পরিবর্তন থেকে ছোট হয়। দৈর্ঘ্য বরাবর যে পরিবর্তন হবে সেটা আড়াআড়ি থেকে ছোট হবে। প্রত্যেক দৈর্ঘ্য বরাবর রেজোনেটর মোট স্ট্যান্ডিং লাইটের তরঙ্গ, যা দুইটি পরস্পর বিপরীত দিকে চলমান ওয়েভের ওভারল্যাপিংয়ের কারণে সৃষ্টি হয়। তো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে। এগুলো দরকার নেই আমাদের, এগুলো আসে না, কারণ প্রশ্নটা খুব আমাদের বোধহয় 30 মার্কের প্রশ্ন হতে পারে। সুতরাং অল্প কয়েকটা প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট না। তারপরে আছে হলো গজিয়ান বিমের বিস্তার কি? গজিয়ান বিমের বিস্তারটা কি হলো? গজিয়ান বিম বিস্তারের জন্য দুটি উপাদান বিমকে প্রভাবিত করে। একটি খুবই সহজ এবং অপরটি কঠিন। সহজটি হলো বিমের ব্যাসার্ধ, যা পর্দায় উৎপন্ন হয়, আর অন্যটি হলো বিমের তরঙ্গ মুখের বক্রতার ব্যাসার্ধ। এটা বইয়ে দেখো 23 পৃষ্ঠায় গজিয়ান বিমের ছবি দেওয়া আছে। তার মানে এটা হলো ওই যে আড়াআড়িভাবে এটা ব্যাসার্ধটা বেশি থাকে। তারপরে টপিকস হলো দৃঢ়তার মানদণ্ড বা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়ন। এটা কি? আমরা জানি স্টেবল রেজোনেটর হলো যেখানে দর্পণের বক্রতার রশ্মিকে আটকে রাখে এবং এরা দর্পণের মধ্যবর্তী এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। তাহলে দৃঢ়তার মানদণ্ড তোমরা চিত্রতে দেখো যে দুইটা রেজোনেটর দেওয়া আছে, একটা আর যার হলো মান হলো 100 সেন্টিমিটার, আর একটা হলো আর মাইনাস 500 সেন্টিমিটার। এর মধ্যবর্তী ডিস্টেন্স হলো 50 সেন্টিমিটার। এখন দৃঢ়তার মানদণ্ড হিসাব করতে হলে G1 = G2 = 1 - 9/3। এটা স্টেবিলিটি বের করতে হয়। 4 চলে আসছে। একটি বিষয় প্রয়োজন যে একটি রেজোনেটর শুধু স্টেবল হতে হবে না, বরং লেজার অসিলেশনের পূর্বে দর্পণের অবস্থান সঠিক হতে হবে। যদি রেজোনেটরের দর্পণ ঠিক মতো বসানো না হয়, তাহলে রশ্মি দর্পণের মধ্যবর্তী জায়গায় আটকানো যাবে না। কিছু রেজোনেটর দর্পণ আউটপুট পাওয়ার আসার আগে নির্দিষ্ট কোণে নত থাকতে পারে এবং অন্যগুলো একটু নত হওয়ার কারণে সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পড়বা তোমরা, দৃঢ়তার মানদণ্ড কি। মানে এটা লেখা এমন এলোমেলো লেখা, বুঝতে তোমাদের অনেক অসুবিধা হওয়ার কথা। আমি আর মনে হয় একটা ঝামেলা হয়ে যাচ্ছে। তারপর আছে শক্তি স্তর বা এনার্জি লেভেল। এনার্জি লেভেলটা এটা এসে বুঝাইতে পারলে ভালো হতো, যদিও প্রথম ক্লাস আমি বুঝাই দিয়েছিলাম। প্রথম ক্লাসেরটা ওখানে দেখবা যে পরমাণু একে সার্কেল একে যে ইলেকট্রন দিয়ে যেটা বুঝাইছিলাম সেটা শক্তি স্তর কি। পরমাণুর একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে থাকবে প্রোটন এবং নিউট্রন, এবং এই নিউক্লিয়াসকে ঘিরে এর যে ইলেকট্রন সংখ্যা তত মানে সেভাবে কী থাকবে, শক্তি স্তর থাকবে। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকতে পারবে, পরবর্তী শক্তি স্তরে 8টা, পরবর্তী শক্তি স্তরে 18টা, এভাবে শক্তি স্তর থাকে।
তাহলে প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রনগুলোর শক্তির কতগুলো সুনির্দিষ্ট মান থাকতে পারে। এখন প্রথম যে শক্তি স্তরে যে ইলেকট্রন থাকবে তার শক্তি আর দ্বিতীয় স্তরে যে ইলেকট্রন থাকবে তার শক্তির পার্থক্য থাকবে, মানে যেটা দূরের থাকবে সেটার শক্তি বেশি থাকবে, যেটা কাছে থাকবে মানে E0 যদি হয় তার শক্তি কম হয়, আর E1 হলে তার শক্তি বেশি হবে। এখন পপুলেশন, তারপর আছে হলো পপুলেশন ইনভার্সন। পপুলেশন ইনভার্সনটা কি? যতক্ষণ পর্যন্ত সংগৃহীত পরমাণু থার্মাল ইকুইলিব্রিয়ামে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে ততক্ষণ পর্যন্ত এনার্জি বোল্টজম্যান সূত্র অনুসারে, বোল্টজম্যান সূত্রটা আগে পড়ে আসা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, বোল্টজম্যানের সূত্রটা পড়ে আসি। বোল্টজম্যান কি বলছে? বোল্টজম্যান সূত্র হলো থার্মোডাইনামিক্সের একটি মৌলিক সূত্র। এটি প্রত্যেক এনার্জি লেভেলের ঘনত্ব নির্দেশ করে। যদি কোনো পরমাণু যার মানে কোনো একটা বোতলের ভিতরে থার্মাল ভারসাম্য থাকে, মানে থার্মাল মানে তাপ, তাপের ভারসাম্য থাকে, জারের দৈর্ঘ্য প্রত্যেক লেভেলকে নির্দেশ করে। মানে এখানে নিচে দেখো চিত্র আছে, E7, E6, E4, 5, মানে E0 থেকে E7 পর্যন্ত 8টা ধরো লেভেল আছে। এই লেভেলের ঘনত্ব মানে জারের যে আয়তন সেটার ঘনত্ব সমানুপাতিক। তাহলে যদি জারকে একটি ফার্নেসে রাখা হয়, মানে এখন E0-তে যদি 25টা পরমাণু, E1-এ 23টা, E2-তে 19টা, 15টা, 8টা, 7টা, 2টা, 1টা রাখা হয়, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং পরমাণুর বন্টনের পরিবর্তন দেখা যাবে। তখন নিচের শক্তি স্তরে কম সংখ্যক পরমাণু, উপরের শক্তি স্তরে বেশি সংখ্যক পরমাণু থাকবে। মানে এই যে এখন তো নিচে পরমাণু আছে শক্তি স্তরে বেশি, 25, 23, 19 এভাবে, এটা কিন্তু উপরের শক্তি স্তরে এটা যখন তাপে বা ফার্নেসের ভিতরে রাখা হবে তখন এর উপরের শক্তি স্তরে পরমাণুগুলো বেশি যাবে, কারণ সে শক্তি সঞ্চয় করে উপরের শক্তি স্তরে চলে যাবে। কিন্তু এটা তো আবার বেশিক্ষণ থাকবে না, এটা আবার পুনরায় নিচে চলে আসবে। তখন 2, 3, 4, 5, 8, 9, 10, 11, 13, 17, 18 এভাবে আবার চলে আসবে। এটা হলো বোল্টজম্যান সূত্র বা বন্টন সূত্র। এখন এই পপুলেশন ইনভার্সনটা কি? এটা একইভাবে যে থার্মাল যতক্ষণ পর্যন্ত সংগৃহীত পরমাণু থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে ততক্ষণ পর্যন্ত এনার্জি বোল্টজম্যান সূত্র অনুসারে নিজেদের মধ্যে বিভক্ত হয়। ওই যেমন তাপমাত্রা বাড়লে উপরের দিকে উঠে যায়, আবার তাপমাত্রা কমলে নিচের দিকে নেমে আসে। এই 7টি লেভেল বা E0 পরমাণু জারের বাইরে ছড়ানো আছে, মানে 7টি, এই যে E0-র ভিতর থেকে 7, মানে না এটা 18 আছে, আরও 7টা পরমাণু এর জারের বাইরে ছড়ানো আছে। যখন ফার্নেসের ভিতরে থাকে তখন কি হবে? এই বন্টন E1 লেভেলে এবং E2 লেভেলে দেখা যাবে। বন্টনটা কোথায় হবে? এই 7টা পরমাণু বন্টন করে দিবে। কোথায় দিবে? E1 এবং E2-তে। দেখো নিচের চিত্রে দেখো এই 7টা কিন্তু বন্টন করে দেওয়া হয়েছে। এখানে থাকে যে E3-তে থাকে 15টা, এখানে চলে আসবে কয়টা? 18টা। তার মানে এখানে কয়টা দেওয়া হয়েছে? 3টা। আবার এখানে E2-তে থাকে 19টা, কিন্তু এখানে E2-তে চলে আসে 16টা, এখান থেকে আবার কয়টা গেল? 3টা। আর E1 23টাই ঠিক থাকবে, E0 18, এখানে 18 জায়গায় 25টা, এই 7টা এখানে E0-তে চলে আসছে। তাহলে এই 7টা পরমাণু, E0 যে 7টা পরমাণু সেটা বন্টন করে দিছে কোথায় কোথায়? এই যে E0 25টা থেকে 18টা হয়ে গেছে, কোথায় কোথায়? E1-ও ঠিক আছে, বন্টন করে দিয়েছে E2-তে এবং E3-তে। সেটা বলছে যে E2 এবং E3-তে বন্টন করে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছো। মনে হয় অতটা ভালো বুঝতে পারো নাই, সরাসরি ক্লাস হইলেও মনে হয় না এতটা ভালো বুঝতে পারবা, মানে এটা অধ্যায়টা একটু ঝামেলার অধ্যায়। তারপর আছে 3 স্তর এবং 4 স্তর বিশিষ্ট লেজার। 3 স্তর এবং 4 স্তর বিশিষ্ট লেজার। এখন বইয়ে দেখো 26 নম্বর পৃষ্ঠাতে শুধুমাত্র রুবি লেজারেরই 3 স্তর বিশিষ্ট লেজার থাকে, আর বাকি সমস্ত লেজারের 4 স্তর বিশিষ্ট লেজার থাকে। এখন 3টে স্তর কি? একটা হলো ভূমি অবস্থা, একটা হলো উচ্চতর লেজারের লেভেল বা ভূমি লেভেল, উচ্চতর লেজার লেভেল, আর হলো পাম্প লেভেল। কারণ পাম্প লেভেলে কি হয়? আমরা পাম্প লেভেল থেকে যখন এটার স্বতঃস্ফূর্ত নিষ্ফলনটা আমরা পরিবেশ সৃষ্টি করি বা পাম্পিং করি, তখন কি হবে? ভূমি স্তর থেকে পরমাণুটা সমূহ এই যে শক্তি সঞ্চয় করে উচ্চতর লেভেলে চলে আসবে। এটাই বলছে যে 3 স্তর পদ্ধতিতে প্রত্যেক পরমাণু ভূমি স্তর থেকে শুরু করে একটি বাইরের এনার্জি উৎস থেকে এদেরকে পাম্প লেভেলে উত্তেজিত করে, যেখানে হতে এরা উচ্চতর লেভেলে স্বতঃস্ফূর্তভাবে ক্ষয়প্রাপ্ত হয়। বলছে ভূমিস্থ অবস্থা থেকে পাম্পিংয়ের মাধ্যমে কোথায় চলে যায়? সরাসরি পাম্প লেভেলে চলে যায়।
ক্ষয়ের কারণে যে এনার্জি পাওয়া যায় এগুলো লাইটের চেয়ে বেশি উত্তপ্ত হয়। এরপরে ক্ষয়প্রাপ্ত হয়ে কোথায় চলে যায়? পাম্প লেভেল থেকে ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চতর লেভেলে নেমে আসে। আর এই যে নেমে আসে যে ক্ষয়প্রাপ্ত যে এনার্জিটা, সেটা আলোর থেকেও বেশি উত্তপ্ত হয়, মানে লাইটের চেয়ে বেশি উত্তপ্ত হয়। তো অধিকাংশ লেজারে উচ্চতর লেজার লেভেলের দীর্ঘ স্বতঃস্ফূর্ত জীবনকাল আছে, তাই পরমাণু সেখানে সেই লেভেলের এবং ভূমি লেভেলের পপুলেশন ইনভার্সন সৃষ্টির মাধ্যমে জড়ো হয়। পপুলেশন ইনভার্সন অলরেডি তোমাদেরকে বলা হয়ে গেছে। আর চতুর্থ লেভেলটা কি? এখানে যে পাম্প লেভেল মানে উচ্চতর লেভেল এবং ভূমি লেভেলের মাঝখানে আটটা লেভেল চলে আসে, সেটা বলে নিম্নতর লেজার লেভেল। এবং 4 স্তর লেজার 3 স্তর লেজারের চেয়ে ভিন্ন, কারণ সেখানে 4 স্তরের লেজারের স্বতন্ত্র নিম্নতর স্তর লেভেল আছে। প্রায় প্রয়োজনীয় সকল পরমাণু ভূমি অবস্থা থেকে শুরু হয়। কোথা থেকে শুরু হবে? ভূমি লেভেল থেকে। তারপরে কিছু এখন পাম্পিং করার ফলে সে তো এনার্জি প্রাপ্ত হয়, ফলে কোথায় চলে যায়? পাম্প লেভেলে চলে যায়, একেবারে উপরের স্তরে চলে যায়। এরা তাড়াতাড়ি উচ্চতর লেভেলে, এবং যখন এনার্জি এখান থেকে কিছু ডিসচার্জ হয় বা ক্ষয়প্রাপ্ত হয়, তখন কি হয়? কিছুটা উচ্চতর লেভেলে চলে আসে, যার দীর্ঘ জীবনকাল আছে। এবং ল্যাসিং শুরু হলে, ল্যাসিং মানে আবার যদি ওই এনার্জি তার ডিসচার্জিং শুরু হয়, তো পরমাণুগুলো ভূমি স্তর অবস্থা থেকে নিম্ন স্তরের এখন আবার ভূমি উচ্চতর থেকে কোথায় চলে আসে? সরি, ল্যাসিং যখন শুরু হয় তখন আবার ভূমিস্তর থেকে নিম্ন স্তরে চলে লেভেলে ফিরে আসে। একবার যদি পরমাণু উদ্দীপিত ট্রানজিশনের নিম্ন অবস্থা থেকে নিম্নতর লেজার লেভেলে যায়, তাহলে এরা ভূমি অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে ক্ষয়প্রাপ্ত হয়। এই এনার্জি তাপ আকারে ক্ষয়প্রাপ্ত হয়, এনার্জিটা থাকবে সবসময় তাপ আকারে ক্ষয়প্রাপ্ত হবে। রুবি লেজার যারা সব সাধারণ লেজার হলো 4 স্তর সিস্টেম। এটা আগে বলছি যে সমস্ত লেজার সব হলো 4 স্তর বিশিষ্ট, আর একমাত্র 3 স্তরের বিশিষ্ট লেজার হলো রুবি লেজার। কিছু লেজারের ক্ষেত্রে পাম্প লেভেল একক লেভেলের হয় না, মানে পাম্প লেভেলটাই একাধিক লেভেলে হয়ে থাকে। এটি কতিপয় লেভেলের সমন্বয় হয়, যেগুলো অধিকতর নিখুঁতভাবে পাম্প ব্যান্ড হিসেবে ডিজাইন করা হয়। কিছু কমন লেজার যেমন হিলিয়াম নিয়ন লেজারের পাম্প ব্যান্ড লেজারের লেভেলের চাইতে একটু ভিন্ন পরমাণুতে থাকে। আশা করি এই অধ্যায়টা শেষ। এখন এখান থেকে কি কি পড়তে হবে তোমরা এই পড়বা, যে রেজোনেটর কী বা বলতে কী বোঝায়, তারপরে হলো যে গজিয়ান বিমের বিস্তার কী, তারপরে হলো ওই যে অস্থায়ী রেজোনেটর কী, গেইন কী, তারপরে শক্তি স্তর বা এনার্জি লেভেলটা কী, উদ্দীপিত নিঃসরণ কী, লেজার পাম্পিং কী, এটা গত ক্লাসে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো পপুলেশন ইনভার্সন কী, তারপর 3 স্তর ওটা রচনামূলক আছে। তারপর হলো সংক্ষিপ্ত সার্কুলেটিং পাওয়ার কী, যে স্টেবিলিটি ক্রাইটেরিয়ার মানদণ্ড কী চিত্রসহ লেখো। তারপরে যে স্বতঃস্ফূর্ত নিষ্ফলন কী, বোল্টজম্যান বন্টন, 4 স্তর বিশিষ্ট লেজার কী, 3 স্তর বিশিষ্ট লেজার বা 4 স্তর আর 3 স্তর লেজারের পার্থক্য। আর রচনামূলক এখানে যেটা দেয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো পরমাণুর শক্তি স্তরের বর্ণনা করো, আর হলো 3 স্তর বা 4 স্তর লেজার বিশিষ্ট বর্ণনা করো, 5 এবং 6। বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না, আশা করি এগুলোতেই হবে। আসলে আরও অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে দেখে তো এই অধ্যায় থেকে প্রশ্ন করার সম্ভাবনা খুবই কম। এখান থেকে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নই করবে, তাও নিশ্চয়তা নাই। তবে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত দুইটাও থাকতে পারে, যে কোনো একটাও থাকতে পারে, এটা মাস্ট। এখান থেকে প্রশ্ন থাকবে, রচনামূলক না থাকার সম্ভাবনাই 99.99%। আচ্ছা, এখন তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখান থেকে তো সরাসরি এখন উত্তর দেওয়া যাবে। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন নাই?
কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। তোমরা মাত্র 18 জনের লাইভটা দেখতেছো, মানে উপস্থিতির হার তো। আল মিজান হৃদয়, দৃঢ়তার মানদণ্ডটা আরেকবার যদি বলতেন। হ্যাঁ, অবশ্যই বলবো। আচ্ছা, দৃঢ়তার মানদণ্ডটা হলো, তোমাদেরকে আগে বলছি যে দুইটা রেজোনেটরের মধ্যবর্তী কিছুটা ফাঁকা জায়গা থাকে, যেখানে ফোটনগুলা একটা একটার সাথে ধাক্কাধাক্কি করে এবং এর সার্কুলেটিং পাওয়ার সৃষ্টি করে। এখন যখন এখানে পাওয়ারটা স্টেবল হয়ে থাকে, মানে যদি স্টেবল রেজোনেটর, মানে যেটা বলে স্টেবল রেজোনেটর, এখন যদি এই যে পাওয়ারটা স্টেবল হয়ে থাকে, এখন এই যে স্টেবল হয়ে থাকে, এই যে স্টেবিলিটিটার একটা মান পাওয়া যাবে। আবার বলতেছি যে দুইটা রেজোনেটরের মধ্যবর্তী যে ফাঁকা স্থান থাকে, এই ফাঁকা স্থানে ফোটন কণা লাফালাফি বা ধাক্কাধাক্কি করার ফলে এখানে যে সার্কুলেটিং পাওয়ার উৎপন্ন হয়, এই একটা সার্কুলেটিং পাওয়ারের একটা মান থাকবে, যে মানে সর্বোচ্চ যে মানে সে উন্নতি হলে এখান থেকে লেজার রশ্মি নির্গত হবে। আবার বলতেছি, সর্বোচ্চ যে মানে পৌঁছালে সার্কুলেটিং পাওয়ারটা এখান থেকে লেজার রশ্মি নির্গত হবে, এখানে এখানে ওভাবে করা নাই, সেই মানটা হবে দৃঢ়তার মানদণ্ড বা স্টেবিলিটি ক্রাইটেরিয়া। মানে অতক্ষণ পর্যন্ত সে এটাকে স্টেবল থাকবে। আশা করি বুঝতে পারছো। তারপর হলো, আচ্ছা, একজনের প্রশ্নের পর একজনের কমেন্টস করো, কমেন্টসগুলো তো নিচে নিচে চলে যাচ্ছে। তারপর হলো সিফাত প্রশ্ন করছে, স্যার প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি কি বেশি? হ্যাঁ, প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি বেশি। কেন বেশি? কারণ যে পরমাণু নিউক্লিয়াসের যত কাছে অবস্থিত, সে নিউক্লিয়াসকে তত কম শক্তিতে আকর্ষণ করে, আর নিউক্লিয়াস থেকে যত দূরে যে ইলেকট্রন উপস্থিত তাকে সবথেকে বেশি শক্তিতে আকর্ষণ করে। যে বেশি শক্তিতে আকর্ষণ করে, এই জন্য এর শক্তিও বেশি। যদি শক্তি বেশি হওয়ার কারণে, যদি উচ্চ শক্তি স্তরের থেকে বা দ্বিতীয় শক্তি স্তরের যে পরমাণু শক্তি থাকে, এই শক্তি থেকে যদি কিছুটা এনার্জি সে লস করে, তাহলে সে প্রথম শক্তি স্তরে ফিরে আসতে পারে। আবার যদি তৃতীয় শক্তি স্তরে তাকে যেতে হয় দ্বিতীয় শক্তি স্তর থেকে, তাহলে তৃতীয় স্তরের শক্তি স্তরে যে ইলেকট্রন থাকবে, তার যে এনার্জি মানে শক্তি থাকা উচিত, দ্বিতীয় শক্তি স্তরের এনার্জি তার থেকে কম আছে। এখন যদি পাম্পিংয়ের কারণে ওই তৃতীয় স্তরের পরমাণুর যে শক্তি সেটা অর্জন করে, বা ইলেকট্রনের যে শক্তি সেটা অর্জন করে, তাহলে সে দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে সে চলে যেতে পারবে। ঠিক আছে সিফাত? তারপরে কে প্রশ্ন করছে? রাতিকুল হাসান রনি, স্যার পপুলেশন ইনভার্সনটা যদি আরেকবার বুঝিয়ে দিতেন। হ্যাঁ, চেষ্টা করতেছি আমি। পপুলেশন ইনভার্সন হলো যে একটা বইয়ে, তোমরা যদি বইটা করো, যে E0 থেকে E7 পর্যন্ত একটা লেভেল দেওয়া আছে। প্রত্যেকটা লেভেলে মনে করো এক একটা জার, মানে একটা জারের ভিতরে প্রত্যেকটা লেভেল ধরো, কল্পনা করো যে E7 লেভেলে একটা পরমাণু, E6 2টা, E5-এ 7টা, E4-এ 8টা, সাপোজ মনে করো, E3-তে 15, 19, E2-তে 19, E1-এ 23 এবং E0-তে 18টা। সরি, এটা হলো হয় নিচেরটা দেখো, নিচের 2.24-এ E0-তে আছে 25টা পরমাণু, E1-এ 23টা, E2-তে 16টা, E3-তে 18, এভাবে 8, 7, 2, 1 পর্যন্ত এই পরমাণু আছে। যদি এই পরমাণুগুলোকে, জারটাকে আমি যদি উত্তপ্ত করি বা ফার্নেসের ভিতর, মানে লোহা যেভাবে গলায় ফার্নেসের ভিতরে, সেভাবে যদি আমি এখানে এই ফার্নেসের ভিতরে দেই, তাহলে কী হবে, এই E0-র এখান থেকে 7টা পরমাণু কী হবে, E2 এবং E3 এর মাঝে বন্টন হয়ে যাবে। এখানে আছে 18টা, এখান থেকে কমে এসে কী হবে, 15টা হয়ে যাবে। আর E2-তে আছে হলো 16টা, সে এখান থেকে কী হয়ে যাবে, 17টা, 19টা হয়ে যাবে। আর বাইরে যে পরমাণু 7টা থাকবে, এই টোটাল মিলে হবে এখানে 25টা পরমাণু। এটাই হলো পপুলেশন ইনভার্সন, যেটা বলে যে বোল্টজম্যান বন্টন। এটা হলো থার্মোডাইনামিক্সে যারা পাওয়ার টাওয়ারে পড়ে, ওদের এই বোল্টজম্যান বন্টন এটা পড়তে হয়, থার্মোডাইনামিক্স সাবজেক্ট আছে।
আচ্ছা, তারপর আর কোনো প্রশ্ন? আজকের ক্লাসটা কেমন যেন হয়ে যাচ্ছে আর কি। অধ্যায়টা একটু ঝামেলার অধ্যায়, তারপরে প্রশ্নগুলো আর ওটা একটু সাজানো গোছানো নাই, বুঝাইতে গেলেও একটু সমস্যা হইতেছে। আর তোমাদেরও তো মনে হয় বুঝতে অসুবিধা হইতেছে। যাই হোক, আর তো কোনো কমেন্টস আসতেছে না। তারপরে সেশনাল খাতা করতেছে তো সবাই? সেশনাল খাতা করো, কারণ আহ, এবার কিন্তু সেশনাল খাতা জমা নিব। কারণ ক্লাস ক্লাস অনলাইন হইতেছে, বাসায় পড়াশোনা করছো কিনা সেটার একটা আহ, বোঝাপড়ার ব্যাপার স্যাপার আছে। জবের কথা বললাম, যে কোনো 5টা জব করবা। আর এখন সময় থাকতে, পড়াশোনার চাপ কম, এখন ফাঁকা সময় নিয়ে জবগুলো রেডি করে ফেলবা। আমার সাবজেক্টের কথা আমি বললাম, আর আমিনুল স্যার বা শিরিন ম্যাডামের তাদের কথা তাদেরকে জিজ্ঞেস করো, তাহলে বলবে। আবার জিজ্ঞেস করো না, মানে না করে থাকো না, আবার জিজ্ঞেস করো। হয়তো ওনাদের বলতে মনে থাকে না, বা বলে না, বা কেউ বলছে তোমরা এই করো না, ওটা জিজ্ঞেস করো, বলো স্যাররা বলে দিবে। যেভাবে বলে সেভাবে করবা। আর মনে হয় নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাবে, সুতরাং বাসায় পড়াশোনা করা তোমরা অব্যাহত রাখবা। আর কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দেই। টপিকসও ছোট, আর অধ্যায়টা অনেক ছোট। তারপর রচনামূলক প্রশ্ন নাই, ব্লক ডায়াগ্রাম নাই, এই জন্য বুঝাইতে বুঝাইতে সময়টা আরও ঠিক আছে। তাহলে ভালো থেকো, সাবধানে থেকো, আহ, স্বাস্থ্যবিধি মেনে থাকো, নিজে ভালো থাকার চেষ্টা করো, বাইরে টাইরে কম যাওয়া। ঘরে যেহেতু মুরব্বী থাকে, সবাই বাড়িতেই আছে আশা করি। বয়োবৃদ্ধ লোকজন থাকে, তারা কিন্তু করোনার ঝুঁকিতে মারাত্মকভাবে আক্রান্ত হতে পারে। ওদের এই জন্য নিজে ভালো থাকো, পরিবারকে ভালো রাখার চেষ্টা করো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।